এই দালানের পাশেই সব কিছু শেষ করে বডিগুলো ফেলে দেওয়া হতো পাশেই এক পুকুরে। এখানে আসার পর এর ভিতরে ঝকঝকে সৌন্দর্য দেখে আপনি যেমন পুলকিত হবেন, ঠিক তেমনি এর ইতিহাসটা জেনে আপনি ভীষণ মর্মাহত হবেন। মাঝরাতে পানি পানি বলে চিৎকার ও আর্তনাদ শুনতে পেত এখানকার বসবাসরত মানুষেরা যখনই তারা এই কেল্লার পাশ দিয়ে হেঁটে যেত। একটু সামনে গেলেই দেখতে পাবেন ভয়ঙ্কর এক সুড়ঙ্গ, যেখানে প্রবেশ করলে কেউই আর ফিরে আসে না। অবস্থান করছি সুড়ঙ্গের ভিতরে, সেই লালবাগ কেল্লার আসল যেই সুড়ঙ্গ। হ্যাঁ দর্শক, আজ আপনারা জানতে পারবেন এই ভিডিওতে 400 বছরের সেই লালবাগ কেল্লার এক অবিচ্ছেদ্য ইতিহাস। দর্শক, চলে এলাম নতুন আরেক ভিডিও নিয়ে, নতুন এক পর্ব নিয়ে। পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকার ঐতিহাসিক এক দর্শনীয় স্থান লালবাগ কেল্লা থেকে আমি নূর জানাচ্ছি আপনাদের সকলকে শুভেচ্ছা। আজ আমি ঘুরে দেখাবো এই লালবাগ কেল্লার ভিতর কোথায় কি রয়েছে এবং এর প্রথম নির্মাণ কে করেছিলেন, এর সম্পূর্ণ ইতিহাস, লালবাগ কেল্লার সম্পূর্ণ ইতিহাস তুলে ধরবো আজ এই ভিডিওতে। দর্শক, আমার এই ভিডিও ভালো লাগলে সকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আপনাকে রাজধানী ঢাকার যে কোনো প্রধান পয়েন্টে আসতে হবে, যেমন গুলিস্তান, সায়দাবাদ, মহাখালী বা গাবতলী আসতে হবে। সেখান থেকে সিএনজি বা লেগুনা ধরে আপনি পৌঁছে যেতে পারবেন এই লালবাগ কেল্লায়। লালবাগ কেল্লা, যার পূর্ব নাম ছিল কেল্লা আরঙ্গবাদ। বাবাকে সম্মান জানাতেই এই কেল্লা তৈরি করেছিলেন বাংলা সুবাদার আজম শাহ। আজম শাহ হচ্ছে সম্রাট আওরঙ্গজেবের পুত্র, সম্রাট শাহজাহানের নাতি। বাংলা সুবাদার শায়েস্তা খাঁ 2 দফা সুবেদারি দায়িত্ব পালন করেন 1664 সাল থেকে 1667 সাল পর্যন্ত। পরবর্তীতে 1678 সালে বাংলা সুবেদারি নিয়োগ পান সম্রাট আওরঙ্গজেবের পুত্র আজম শাহ। এই আজম শাহই সর্বপ্রথম কাজ শুরু করেছিলেন 1678 সালে। এই কেল্লায় তিনি শুধুমাত্র হাম্মামখানা, যা আপনারা এখন পর্দায় দেখছেন, এবং এই মসজিদটি নির্মাণ করেছিলেন। বাকি সকল কাজ করেছিলেন শায়েস্তা খাঁ। আজম শাহ অল্প কিছুদিন, মাত্র 15 মাসের জন্য সুবেদারি দায়িত্ব পালন করেন। তারপর তার বাবা সম্রাট আওরঙ্গজেবের ডাকে দিল্লি চলে যান, কেননা তখন দিল্লিতে মারাঠাদের বিদ্রোহ চলছিল। তাই তিনি মারাঠাদের দমনের জন্য বাবার ডাকে দিল্লি চলে যান এবং পরবর্তীতে এই বাংলায় আবারও সুবেদারি হিসাবে নিয়োগ পান শায়েস্তা খাঁ। 1864 সালে শায়েস্তা খানের মেয়ে পরি বিবি মারা যান। এই পরি বিবি ছিলেন আজম শাহর স্ত্রী, সম্রাট শাহজাহানের নাতি বউ। মেয়ের এই অকাল মৃত্যু শায়েস্তা খাঁ মেনে নিতে পারেননি, তাই তিনি এই জায়গাকে অপয়া আখ্যা দিয়ে চলে যান ভারতের মুর্শিদাবাদে। এখানে যে ফোয়ারাগুলো দেখছেন, এই ফোয়ারাগুলো সাধারণত বন্ধই থাকে বিশেষ দিন, ঈদের দিন কিংবা 16 ডিসেম্বর, এছাড়া অন্যান্য বিশেষ দিনে এই ফোয়ারাগুলো চালু করে দেওয়া হয়। এছাড়া বাকি দিনগুলোতে এই ফোয়ারাগুলো বন্ধ থাকে। চলুন দর্শক, আপনাদের এখন আমি নিয়ে যাচ্ছি হাম্মামখানার ভিতরে, যেখানে রয়েছে শায়েস্তা খানের বাথটাব, যেখানে তিনি রেস্ট করতেন, শায়েস্তা খানের রেস্ট রুম এবং শায়েস্তা খানের বাথটাব, যেখানে তিনি গোসল করতেন, সেই জায়গা। এই হাম্মামখানার ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবেন চতুর্ভুজ আকৃতির একটি ফোয়ারা। এটি হচ্ছে একটি রেস্ট রুম, যেখানে শায়েস্তা খান রেস্ট করতেন এবং শায়েস্তা খানের আগেও আজম শাহ এই কক্ষটিতে রেস্ট নিতেন। দর্শক, এটি হচ্ছে বাথট্যাব, গোসলখানা। এখানেই সুবাদার শায়েস্তা খাঁ গোসল করতেন।
আর ওই যে একটি ছিদ্র দেখছেন, এটি দিয়ে আসতো ট্যাবে পানি, এটি দিয়ে আসতো পানি, এই ট্যাবে পানি পড়তো। এর পাশেই রয়েছে পানি গরমের ব্যবস্থা। বর্তমানে এটি গ্লাস দিয়ে ঢাকা রয়েছে। ওই যে দেখছেন গোল আকৃতির ছিদ্র, এটি ছিল মূলত চুলা, পানি গরম করার জন্য। আর এ পাশে একটি বক্স আকৃতির, এটি মূলত ছিল পানি ঠান্ডা রাখার ব্যবস্থা। এই বাথটাবে শায়েস্তা খান গোসল করার পর তিনি গোসল শেষ করে এখানে তিনি দাঁড়াতেন। এখান থেকে তার শরীরের যে পানি, ওয়েস্ট পানি, সেই পানিগুলো এখান থেকে চলে যেত। এখানে পানি নিষ্কাশনের জন্য রয়েছে ড্রেনেজ ব্যবস্থা। শায়েস্তা খান গোসল শেষ করে ঠিক এই রুমটিতে এসে কাপড় চেঞ্জ করতেন। গোসল শেষ করে যে কাপড়, যে ভিজা কাপড়, সেটা পরিবর্তন করা, সেটা চেঞ্জ করার জন্য ছিল এটি চেঞ্জিং রুম। কেননা এখানে শুধুমাত্র উপর দিকে আলো আসার জন্য একটি মাত্র ছিদ্র রয়েছে, এছাড়া সম্পূর্ণটাই আবদ্ধ, বন্ধ। এই মেজের যে টাইলসগুলো দেখছেন, যে মার্বেলগুলো, এগুলো ঠিক তখনকার সময়ের মার্বেল। দর্শক, এই হাম্মামখানার উপরের অংশে ছিল দেওয়ানি আম অর্থাৎ দরবার হল, যেটি এখন বর্তমানে বন্ধ রয়েছে, এবং নিচের অংশটা ছিল শায়েস্তা খাঁর অফিস কক্ষ। শায়েস্তা খাঁ এখান থেকে অফিস করতেন। কন্যার অকাল মৃত্যু শায়েস্তা খাঁ কোনোভাবেই মেনে নিতে পারেনি, তাই সে এই জায়গাকে অপয়া আখ্যা দিয়ে চলে যান ভারতের মুর্শিদাবাদে। এটি হচ্ছে শায়েস্তা খানের একান্ত বিশ্বস্ত সহসেনা অধিনায়কের কবর। এখানে যেই একটি প্রাসাদের মতো দেখছেন, এই প্রাসাদের ভিতরেই মূলত রয়েছে পরী বিবির কবর। এখানেই সমাহিত আছেন শায়েস্তা খানের মেয়ে পরী বিবি। দর্শক, কেল্লার ঠিক পশ্চিম পাশেই রয়েছে 3 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম এই মসজিদটি এবং এই হাম্মামখানা, এই দুটি শুধুমাত্র নির্মাণ করেছিলেন আজম শাহ। দর্শক, মসজিদের ঠিক পিছন সাইডে দক্ষিণ পাশে নির্মাণ করার কথা ছিল বসবাসের জন্য প্রাসাদ, কিন্তু শায়েস্তা খাঁর মেয়ের অকাল মৃত্যুর পর সমস্ত কাজ অসম্পূর্ণ রেখে চলে যান শায়েস্তা খাঁ মুর্শিদাবাদে। এগুলো হচ্ছে গার্ড রুম, সৈন্যদের রুম। এগুলো সব ছিল সৈন্যদের রুম, গার্ড রুম। এখানেই সৈন্যরা বসবাস করতেন, এখানেই সৈন্যদেরকে রাখা হতো, সৈন্যরা এখানেই থাকতেন। এই পাশটাতে থাকার জন্য বসবাসের জন্য রুম করার পরিকল্পনা ছিল। আর এই পাশে যে মসজিদটি দেখছেন, এই মসজিদটি তৈরি করেছিলেন আজম শাহ। আর এটি হচ্ছে শায়েস্তা খাঁর মেয়ে পরী বিবির মাজার, পরী বিবির কবর। এখানে সমাহিত আছে পরী বিবি, শায়েস্তা খানের মেয়ে। আর এটি হচ্ছে হাম্মামখানা, এটি সেই শায়েস্তা খানের অফিস, যেখান থেকে তিনি বাংলার সুবাদারি দায়িত্ব পালন করতেন। এটি তার অফিস ছিল, শায়েস্তা খানের অফিস, যেটিতে আগে বসতেন আজম শাহ, সম্রাট শাহজাহানের নাতি আওরঙ্গজেবের ছেলে আজম শাহ। এবং ঠিক একেবারে এই পাশে সোজা ওই যে মসজিদের একদম সোজা এই পাশেই রয়েছে যে লালবাগ কেল্লার যে আসল যে সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গ পথ ঠিক এই পাশে রয়েছে। লালবাগ কেল্লার ইট কাঠের বীরে সবচেয়ে রহস্যময় জায়গাটি হলো এই নিষিদ্ধ সুড়ঙ্গ।
যা আজও সবার বুক কাঁপিয়ে তোলে। দর্শক, আমি এখন অবস্থান করছি লালবাগ কেল্লার মেন যে সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গের ভিতরে। আমি এখন রয়েছি লালবাগ কেল্লার মেন সুড়ঙ্গে। এটি সেই সুড়ঙ্গ। এই সুড়ঙ্গের পথ আসলে কতটুকু, এই সুড়ঙ্গ দিয়ে আসলে কোথায় কোথায় যাওয়া যায়, কোথায় গিয়ে এর শেষ, এটি পরীক্ষা করার জন্য একদল গবেষক এক সময় এই সুড়ঙ্গের ভিতরে দুটি কুকুর পাঠিয়েছিলেন। সেই কুকুর দুটি আর ফিরে আসেনি। এরপর আবারও শিকল বেঁধে আরও দুটি কুকুর পাঠিয়েছিলেন, সেই কুকুর দুটিও আর আসেনি। সেই গবেষকরা তারা পরীক্ষা করে তারা যা পেয়েছিলেন, এখানে বিষাক্ত শত বছর ধরে এই গর্তটি, এই সুড়ঙ্গটি পড়ে থাকায় এর মধ্যে বিষাক্ত গ্যাস জমে গেছে। বিষাক্ত গ্যাস জমে গেছে, যেই গ্যাসে এখানে মানুষ থেকে কুকুর প্রাণী যারাই যায় তারাই তাদের হাড় মাংস গলে তারা মৃত্যুবরণ করেন। দর্শক, লালবাগ কেল্লার এই সুড়ঙ্গ শত বছর ধরে পড়ে থাকায় এই সুড়ঙ্গের ভিতরে বিষাক্ত গ্যাস জমে গেছে, যে গ্যাসে মানুষ কিংবা কোনো প্রাণী ভিতরে প্রবেশ করলে তাদের শরীরের মাংস আলাদা হয়ে যায়। এর ফলে তারা মৃত্যুবরণ করে আর সুড়ঙ্গ থেকে ফিরে আসে না। তাই এই সুড়ঙ্গ দিয়েও কোথায় যাওয়া যেত সেটারও খোঁজ এখনো পাওয়া যায়নি। দর্শক, আজ এই ডিজিটাল যুগে, আজ এই বর্তমান যুগে আমার মনে হয় কোনো একদল গবেষক এর ভিতরে, এই গর্ত, এই সুড়ঙ্গের ভিতরে যদি কোনো রোবট পাঠানো যেত তাহলে হয়তো এর উৎস খুঁজে পাওয়া যেত, এর শেষ কোথায়। 1757 সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করার পর ক্ষমতা চলে যায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে এবং 1857 সালের 22 নভেম্বর চলে লালবাগ কেল্লায় থাকা সিপাহীদের উপর ইংরেজ সেনাদের ভয়াবহ তাণ্ডব। শুরু হয় এক রক্তক্ষয়ী সংঘর্ষ। সে যুদ্ধটি হয়েছিল ভোরবেলা, তখন অনেক সিপাহী ঘুমিয়ে ছিলেন। ইংরেজদের হাতে প্রায় 41 জন সিপাহী নিহত হন এবং 3 জন ইংরেজ সেনা নিহত হয়। সেদিন ইংরেজরা সিপাহীদের মেরে তাদের লাশ পাশেই থাকা এক পুকুরে মাটি চাপা দিয়ে দেয়। এটি সেই পুকুর, লালবাগ কেল্লার ভিতর এক বেদনাদায়ক জায়গা। এই পুকুরেই মাটি চাপা দেওয়া হয়েছিল অসংখ্য সিপাহীর লাশ। এই সেই পুকুর। এই পুকুরটি শুষ্ক মৌসুমে যখন পানি থাকে না, শীতকালীন সময়ে এখানেই অসংখ্য সিপাহীদেরকে মাটি চাপা দেওয়া হয়েছিল। প্রায় 71 মিটার বাহু বিশিষ্ট এই পুকুরের 4 কোণায় নিচে নামার সিঁড়ি রয়েছে, যা মুঘল আমলের নান্দনিক স্থাপত্য ও বাগানের সৌন্দর্য ফুটিয়ে তুলতে তৈরি করা হয়েছিল। কিন্তু এখানেই মাটি চাপা দেওয়া হয়েছিল অসংখ্য সিপাহীকে। এক সময় রাতের বেলা এই কেল্লার আশপাশ দিয়ে যারা যেত তারা নাকি পানি পানি বলে চিৎকার শুনতে পেত এখান থেকে। যতটা দেখতে সুন্দর এই পুকুর, তার থেকেও বেশি বেদনাদায়ক।